আজ বিএনপির শপথ অনুষ্ঠানে জামায়াত আক্রমণ করে সংসদ ভবন এলাকায় রণক্ষেত্র হয়েছে, অসংখ্য এমপি নিহত। শপথ অনুষ্ঠান কিন্তু 4 স্তরে নিরাপত্তা নেওয়া হয়েছে এই জাতীয় সংসদ ভবনে। দর্শক, এই মুহূর্তে দেখতে পাচ্ছেন জামাতের আক্রমণের রণক্ষেত্র হয়েছে সংসদ এলাকায়। এদিকে এই মুহূর্তে বিএনপির শপথ অনুষ্ঠানে তুলপাড় পরিস্থিতি হয়েছে। জামাতের আক্রমণে অসংখ্য বিএনপি নেতা আহত, অন্যদিকে সংসদ ভবন এলাকায় ধ্বংসলীলা। দর্শক, আজকে ত্রয়োদশ জাতীয় সংসদের নির্বাচনের বিজয়ী সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠানের কথা আমরা জানি। সকাল 10টার পরে সেই অনুষ্ঠানের কথা শুরু হয়। ইতিমধ্যে কিন্তু সব ধরনের প্রস্তুতি আসলে শেষ হয়েছে, অর্থাৎ আর 1.5 ঘন্টা পরেই এই নবনির্বাচিত যারা রয়েছেন, নির্বাচনে যারা বিজয়ী হয়েছেন সে সকল সদস্যরা কিন্তু শপথ গ্রহণ করবেন। অর্থাৎ আমরা যেটি জানতে পেরেছি যে 3 ধাপে কিন্তু এটি অনুষ্ঠিত হবে। অর্থাৎ নির্বাচনের পর জামাত জোট এক অভূতপূর্ব ঘটনা ঘটিয়ে দিল। দর্শক, এটা বিরল দৃশ্য, কারণ সরকার গঠন করার আগেই সেই সরকারের নানান কর্মকাণ্ডের বিরুদ্ধে, সম্ভাব্য সরকারের কর্মকাণ্ডের বিরুদ্ধে রাজপথে বিরাট বিক্ষোভ মিছিল, রাজপথে প্রতিবাদ, এটা কিন্তু রেয়ার। তারেক জিয়া প্রধানমন্ত্রী চেয়ারে বসার আগেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে তারেক জিয়ার কথোপকথন হয়ে গিয়েছে। অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে নরেন্দ্র মোদীর সাথে তারেক জিয়ার কথোপকথন হয়েছে এবং নরেন্দ্র মোদী তারেক জিয়াকে অভিনন্দনও জানিয়েছে। নির্বাচনের পরদিন থেকে দেশের নানা জায়গায় কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের অনেকগুলো দলীয় কার্যালয় খোলা শুরু হয়েছে। নির্বাচনের পরের দিন থেকেই সারা দেশে অনেক অস্থিতিশীল ঘটনা ঘটেছে। আজকে শপথ অনুষ্ঠানে জামাত কর্মীরা বিশাল একটি ঘটনা ঘটায় সংসদ এলাকায়। দর্শক শ্রোতা, আপনারা জানেন আজকে বিএনপির সকল নেতাকর্মীরা শপথ গ্রহণ করবেন এবং এই শপথকে কেন্দ্র করে গোপনে থেকে অনেকে পরিকল্পনা করে আসছিল যে এই শপথ অনুষ্ঠানটি বানচাল করবে। এখন তাদের পরিকল্পনা বাস্তব হয় এবং এই নিয়ে বিএনপির অনেক নেতাকর্মীদের অনেক ক্ষয়ক্ষতিও হয়। আপনারা দেখতে পারবেন এই নিয়ে তারেক রহমান যা বলেন এবং শপথ অনুষ্ঠানের বর্তমান পরিস্থিতি কি বা সংসদ এলাকায় বর্তমানে কি চলতেছে এবং এই নিয়ে অনেকে আলোচনা সমালোচনা করতেছে, সেই ভিডিওগুলো আপনাদেরকে দেখাবো। দর্শক, আজকে ত্রয়োদশ জাতীয় সংসদের নির্বাচনের বিজয়ী সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠানের কথা আমরা জানি। সকাল 10টার পরে সেই অনুষ্ঠানের কথা শুরু হবে। তবে তার আগে যে প্রস্তুতি, সেই খবর নিয়ে আমাদের সহকর্মী মোহাম্মদুল খান উপযুক্ত হয়েছেন সংসদ ভবনের 6 নম্বর গেট থেকে। ইতিমধ্যে কিন্তু সব ধরনের প্রস্তুতি আসলে শেষ হয়েছে, অর্থাৎ আর 1.5 ঘন্টা পরেই এই নবনির্বাচিত যারা রয়েছেন, নির্বাচনে যারা বিজয়ী হয়েছেন সে সকল সদস্যরা কিন্তু শপথ গ্রহণ করবেন। অর্থাৎ আমরা যেটি জানতে পেরেছি যে 3 ধাপে কিন্তু এটি অনুষ্ঠিত হবে। অর্থাৎ 10টা থেকে শপথ গ্রহণ অনুষ্ঠিত হলো 3টি ধাপে, অর্থাৎ 100 জন করে কিন্তু এই শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিবেন। আমরা এখানে কয়েকজন দেখতে পাচ্ছেন যে সকলে এমপি যারা নির্বাচিত হয়েছেন তারা আজকে শপথ গ্রহণ পরের ভিতরে যখন রয়েছেন, অনেকেই কিন্তু সকাল থেকে ভিতরে প্রবেশ করছেন এবং অর্থাৎ আরও 1.5 ঘন্টা সময় বাকি রয়েছে। এর মধ্যেই কিন্তু আরও অনেকে যারা রয়েছেন তারাও কিন্তু এসে পৌঁছে যাবেন এবং তারা যখন এই সকল নির্বাচিত যারা আসন থেকে যে সকল তারা নির্বাচিত হয়েছেন তাদের যে কর্মী সমর্থক রয়েছেন তারাও কিন্তু ইতিমধ্যে এই সংসদ ভবন এলাকায় এসে কিন্তু এখানে উপস্থিত হয়েছেন। আমরা কয়েকজন যারা বিজয়ী হয়েছেন তাদের সাথে কথা বলবো। আমরা একটু জানতে চাইবো যে আপনি কোন আসন থেকে বিজয়ী হয়েছেন এবং আপনার কেমন লাগছে? আমি কুমিল্লা 9 লাকসা মনোরঞ্জন আসন থেকে। জি, আপনাদের নেতাকর্মীরাও এখানে দেখছে যে ভিড় করছেন, আপনারাও ভিতরে যাচ্ছেন। সব মিলিয়ে 17 বছর পরে এমন একটি নির্বাচন হলো। 17 বছর পরে আনন্দ উৎসব নিয়ে আমরা ইনশাআল্লাহ সংসদে যাচ্ছি। এই সংসদ বাংলাদেশের জন্মের পর থেকে একটি ঐতিহাসিক সংসদ হতে যাচ্ছে। এই জন্য নেতাকর্মীদের অনেক উৎসুক, জনতা এখানে ভিড় করছেন এবং আমরা ইনশাআল্লাহ আগামী দিনের একটি সবার আগে বাংলাদেশ এই দেশকে উপহার দেবো ইনশাআল্লাহ। সংসদ প্রাণবন্ত হবে এমনটা কি প্রত্যাশা রয়েছে আপনাদের? আমরা সংসদ প্রাণবন্ত হবে এবং গ্রহণযোগ্য সংসদ হবে। আমরা সবার সাথে মিলেমিশে কথা বলছিলাম একজন নবনির্বাচিত এমপির সাথে। এখানে আসলে একটু ধীর গতিতে কিন্তু এই সংসদ ভবনের এই গেটটি থেকে ভিতরে প্রবেশ করছে এবং এখানে তাদের যে সমর্থক রয়েছেন তারাও কিন্তু এখানে রয়েছেন। আমরা তাদের সাথেও কথা বলার চেষ্টা করব। আমরা তাদের বিষয়গুলো জানতে চাইবো যে আসলে আমরা একটু জানবো যে আপনি কোন এলাকা থেকে এসেছেন, আপনাদের নবনির্বাচিত এমপি কে রয়েছে এবং আপনাদের প্রত্যাশা কি রয়েছে তাদের কাছে? আমি নওগাঁ থেকে এসেছি। আমার নাম মশিউর রহমান সোহাগ। আমাদের সদরের এমপি মোহাম্মদ জাহিদুল ইসলাম ধুলু ভাই। আজকে প্রায় দীর্ঘ 17 বছর পর আমরা এরকম একটা আনন্দের চিত্তে সংসদের সামনে আসতে পেরেছি। এটা পুরো জাতির জন্য অত্যন্ত আনন্দদায়ক খবর। আমরা আমাদের নওগাঁবাসীর দাবি জাহিদুল ইসলাম ধুলু ভাইকে মন্ত্রী হিসেবে আমরা দেখতে চাই। এটা আমাদের দাবি এবং আমাদের প্রত্যাশা এবং রাষ্ট্র যেন আগামীতে খুব ভালো চলে, খুব ভালোভাবে যেন দেশ ও জাতির কল্যাণে এই সরকার কাজ করতে পারে, সেই জন্য আমরা সবাই দোয়া করি এবং আমরা সবাই সহযোগী হিসাবে থাকতে চাই। আপনার কাছে একটু জানতে চাইবো যে এবার কিন্তু সংসদে একটি বিরোধী দল রয়েছে, তারা 70-এর বেশি আসন পেয়েছে। সংসদটা আসলে কেমন প্রাণবন্ত হবে এবং ছায়া মন্ত্রিসভারও কথা বলা হচ্ছে? আমি মনে করি যে বিরোধী দলীয়
অঙ্কুর, শপথ অনুষ্ঠান ঘিরে কিন্তু 4 স্তরে নিরাপত্তা নেওয়া হয়েছে এই জাতীয় সংসদ ভবনের আশপাশে এলাকায়। এছাড়া যারা শপথ নেবেন এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী এমপিরা প্রথমে শপথ নেবেন, অর্থাৎ সংসদ সদস্যরা, সেটিও সকাল 10টায় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এবং এরই মধ্যে কিন্তু কিছু কিছু অনেকেই এই আশপাশে আসতে শুরু করেছেন অনেকেই, এবং বিকাল 4টায় শপথ নেবেন প্রধানমন্ত্রী এবং মন্ত্রী পরিষদের যে সদস্য যারা আছেন তারা। এছাড়া এই শপথ গ্রহণকে কেন্দ্র করে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে এবং যারা এই শপথ অনুষ্ঠানে অংশ নেবেন, নবনির্বাচিত সংসদ সদস্য যারা আছেন তাদেরকে আনা নেওয়ার জন্য কিন্তু আলাদা নিরাপত্তা নেওয়া হয়েছে। এছাড়া এই আজকের শপথকে কেন্দ্র করে পুলিশ, র্যাব, সেনাবাহিনী, বিজিবির প্রায় 15,000 সদস্য আছে। এছাড়াও কিন্তু স্ট্যান্ড বাই রাখা হয়েছে সোয়াট, বোম ডিসপোজাল ইউনিট সহ অতিরিক্ত পুলিশ সদস্যদের, এবং কোনো ধরনের সাধারণ মানুষকে কিন্তু এই সংসদ ভবনের কোনো গেট দিয়ে বা কোনো পাশে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। নির্বাচনের পর জামাত জোট এক অভূতপূর্ব ঘটনা ঘটিয়ে দিল। দর্শক, এটা বিরল দৃশ্য, কারণ সরকার গঠন করার আগেই সেই সরকারের নানান কর্মকাণ্ডের বিরুদ্ধে, সম্ভাব্য সরকারের কর্মকাণ্ডের বিরুদ্ধে রাজপথে বিরাট বিক্ষোভ মিছিল, রাজপথে প্রতিবাদ, এটা কিন্তু রেয়ার, ব্যতিক্রমী। অর্থাৎ দর্শক, এবার যে বাংলাদেশে সত্যিকার অর্থে ভালো কিছু হতে যাচ্ছে তার আলামত স্পষ্ট। বিরোধী দল জামাত জোট এক চুলো ছাড় দিবে না কোনো অন্যায়ের। ন্যায় কাজ করলে একটুও ডিস্টার্ব করবে না, ইরিটেট করবে না, এটাও নিশ্চিত। তো দর্শক, আপনারা জানেন যে নির্বাচনের পরেই বিএনপির সন্ত্রাসীরা, বিশেষ করে যারা চান্দাবাজ, তারা দাঁড়িপাল্লা এবং শাপলাগুলির কিংবা জামাত এনসিপি জোটের নেতাকর্মীদের উপর ভয়ানক হামলা করেছে দেশব্যাপী। এখন অতীতে এ ধরনের হামলা স্বাভাবিক হিসাবে মেনে নেওয়া হতো, যে না, এটা টুকটাক হবে, এটা স্বাভাবিক। কিন্তু না, আমি স্পষ্ট করে বলছি, জামাত যে পথে এগোচ্ছে, জামাত, শিবির, এনসিপির উপর যতগুলো হামলা হয়েছে একটাও ভুলে যাওয়া হবে না। সবকিছু ডকুমেন্টেশন করে যারা হামলা করেছো তোমরা, যারা চাঁদা চেয়েছো জামাতের কাছে, সারা বাংলাদেশে কোথায় কি ঘটেছে সব জানি। তোমরা কিভাবে বিএনপিতে পদ পাও, টিকে থাকো, আমরা দেখে নিব। তোমাদেরকে যদি সেটা জেল খাটানোর মতো অপরাধে জেল খাটিয়ে ছাড়বো, এবং এই বিএনপির মাধ্যমে পরিস্থিতি সেদিকেই যাচ্ছে। দর্শক, বিএনপির এই অপকর্মের বিরুদ্ধে এবং জুলাই সনদ নিয়ে যাতে টালবাহানা না হয়, এই জন্য আগেভাগে ইগ্রেটিস দেওয়া হচ্ছে। জামাতে এনসিপি জোট, 11 দলীয় জোট বিরাট বিক্ষোভ মিছিল করেছে রাজধানী ঢাকায়, রাজপথে। মানে বলা যায় যে রাজপথ বিরোধী দলের দখলে থাকবে। উল্টাপাল্টা কিছু না করলে রাজপথে নামার প্রয়োজন হবে না, সংসদে কিংবা আলোচনায় সমাধান হবে। উল্টাপাল্টা কিছু করবেন, বিশেষ করে আমি বলে রাখি, হল দখল করতে যাবেন, ক্যাম্পাস দখল করতে যাবেন, শিবিরের গায়ে হাত দিবেন, জামাতের গায়ে হাত দিবেন, এনসিপির গায়ে হাত দিবেন, রাজপথ অবরুদ্ধ করে রাখা হবে। ফ্রম দি বিগিনিং টু এন্ড রাজপথ থাকবে জামাত এনসিপির দখলে, এবং জামাত জোট, 11 দলীয় জোট ঐক্যবদ্ধ। এটা স্পষ্ট করা হয়েছে। নির্বাচনকালীন সময় যে ঐক্যবদ্ধ ছিল তার চাইতে বেশি ঐক্যবদ্ধ। জামাত জোট ঐক্যবদ্ধ হবে, রাজপথে আছে। গোলাম বরর বক্তব্য দিচ্ছেন, বেশ কয়েকজন এমপি বক্তব্য দিচ্ছেন, মামুনুল হক আছেন, নাসিরউদ্দিন পাটোয়ারি আছেন। অসাধারণ দৃশ্য, এটাকেই বলি বিরল দৃশ্য। নির্বাচনের পর অনেক কুচ্ছা রটনা করা হয়েছিল, এনসিপি নাকি 2টা মন্ত্রিত্ব নেবে। কই, তারা তো কোনো মন্ত্রিত্ব নিচ্ছে না, তারা তো রাজপথে আছে বিএনপির অপকর্মের বিরুদ্ধে। তবে এই প্রাইমারিলি রাজপথের এই যে বিক্ষোভ সমাবেশ, এটা একটা বার্তা যে আপনার তারেক রহমান কথা দিয়েছে গতকাল রাতে, যে তিনি শপথ নেওয়ার সাথে সাথে সারা দেশে বিএনপি সন্ত্রাসীদের দমন করবেন। দমন করতে যদি না পারেন, কোনোভাবে যদি প্রশ্রয় দেওয়া হয়, তাহলে বাংলাদেশে যে আগুন জ্বলবে, আপনি যে একদিনও শান্তি মতো দেশ চালাতে পারবে না, তার ইঙ্গিত আজকে রাজপথে জামাত এনসিপি দিয়ে দিয়েছে। অতএব খেলা শুরু হয়ে গেছে। তারেক রহমান, আপনি যেভাবে হোক ইঞ্জিনিয়ারিং করে হোক আর যেভাবে হোক জিতেছেন। ইঞ্জিনিয়ারিং না করলেও আপনি জিততেন, হয়তো বা কম ব্যবধানে জিততেন, এটা সত্য কথা, আমরা হক কথা বলি। যেহেতু আওয়ামী লীগের ভোট পেয়েছেন, আপনি জিতেছেন, ঠিক আছে। এখন দেশ পরিচালনার এটা আপনার অধিকার। আমরা কিছুতেই বলতে পারি না যে আপনি দেশ চালাতে পারবেন, আপনি মাননীয় প্রধানমন্ত্রী। কিন্তু আপনি আগের মতো হাসিনার মতো সন্ত্রাস করবেন, বিএনপি 2001 সাল থেকে 2006 সালের মতো সন্ত্রাস করবেন, এটা হতে দেওয়া হবে না। ঘাট ধরে লাইনে রাখা হবে। বিরোধী দলের কাজই এটা। দেখেন, বিরোধী দল এই অন্যায়ের বিরুদ্ধে বিরোধী দল। সালাম আলাইকুম। নির্বাচনের ঠিক আগের দিন পর্যন্ত অথবা নির্বাচনের দিনও একটা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করা হয়েছিল যে যদি বিএনপি ক্ষমতায় আসে তাহলে আওয়ামী লীগকে পুনর্বাসন করবে। এমনকি ধরেন এই যে জুলাই আগস্ট অভ্যুত্থানকে কেন্দ্র করে আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মীদের বিরুদ্ধে যে মামলা, অথবা যারা ধরেন দেশ ছেড়ে পালিয়েছে, লাইক আপনার শেখ হাসিনা সহ যারা এই মুহূর্তে ভারতে আছেন, তাদের বিচার করা হবে না। ভারতের সাথে অলিখিত চুক্তি স্বাক্ষর করে ফেলেছে, এটা জামাত থেকে শুরু করে অনলাইন যারা ন্যারেটিভ ক্রিয়েটর আছেন, লাইক পিনাকি, ইলিয়াস, এরা প্রতিনিয়ত এই কাজগুলো করেছেন।
তো জনগণের মধ্যে একটা অংশ এটা চিন্তা করছে যে আসলেই সম্ভবত এমন কিছু হবে, মাফ করে দিতে পারে। কিন্তু ক্ষমতায় যাওয়ার 24 ঘন্টার মধ্যেই শেখ হাসিনাকে নিয়ে কঠোর মন্তব্য করেছে আপনার বিএনপির পক্ষ থেকে, যিনি দলটির খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন, স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ এবং জনাব তারেক রহমানও। তো সালাউদ্দিন আহমেদের বক্তব্যটা কি? ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করতে ভারতের কাছে আনুষ্ঠানিকভাবে যে ভারত বাংলাদেশ প্রত্যর্পণের চুক্তি আছে, সেই চুক্তি অনুযায়ী তারা অনুরোধ করবে। অর্থাৎ বিএনপি সরকার ভারতের কাছে শেখ হাসিনাকে ওই বন্দি বিনিময় চুক্তি হিসেবে ফেরত চাইবে। তো তারেক রহমান বলছেন এই ফেরত চাওয়ার প্রক্রিয়াটা আইন যেভাবে করা আছে ঠিক সেভাবেই হবে, অর্থাৎ আইনে যা আছে সেই প্রক্রিয়াকে করেই তারা ফেরত চাইবে। আর আজকেই আমি যখন নিউজটি করছি, রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ের সামনে সাংবাদিকদের সাথে আলাপকালে এই কথা জানিয়েছেন জনাব সালাউদ্দিন আহমেদ। তিনি বলছেন যে আমরা আইন অনুযায়ী শেখ হাসিনার যে প্রত্যর্পণের দাবি সেটা আমরা জানাবো। এটি বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় যৌথভাবে কাজ করবে এবং এটা তাদের এখতিয়ারের বিষয়। আমরা ভারত সরকারের কাছে দাবি জানাবো তাকে যেন বিচারের মুখোমুখি করার জন্য ফেরত পাঠানো হয়। তো 3টি জিনিসকে তারা গুরুত্ব দিবে। প্রথমত সেটা হচ্ছে আইনের শাসন প্রতিষ্ঠা, দেশের অর্থনৈতিক সমৃদ্ধি এবং দুর্নীতি নির্মূল করা। তো জনাব তারেক রহমান একই কথা বললেন যে আইন মেনে আপনার শেখ হাসিনার প্রত্যর্পণ চাইবে বিএনপি। এখন ভারত কি আসলে শেখ হাসিনাকে ফেরত দেবে বা বিএনপি কি আসলে শেখ হাসিনার সুযোগ পেলে বিচার করবে? 100% করবে। বিএনপির প্রত্যেকটা নেতাকর্মীর মধ্যে একটা জিনিস তো আছে যেটা শেখ হাসিনা ভুল করছিলেন। আমি তখনও বলছি যে এই দিন না আরো দিন আসবে, আর ওই দিনগুলোতে আমরা যখন কথা বলতাম তখন কি হইতো যে কাউন্টার করা হইতো, প্রশাসনিকভাবে হ্যারাসমেন্ট করা হইতো, বাড়িতে পুলিশ যাইতো। ভাই সত্যি কথা, তখন কোন জিনিসটা বুঝাইতাম যে দেখেন এই যে কাজগুলা করতেছেন এইটা কিন্তু বিএনপির প্রত্যেকটা নেতাকর্মী তাদের অন্তরে লাগতেছে যে বেগম খালেদা জিয়ার গ্রেপ্তার করা, ছোট্ট 2 কোটি টাকার একটা মামলার ইস্যুতে ওনাকে জেলে রাখা বা চিকিৎসার ইস্যুতে বিদেশ যাইতে না দেওয়া, এই বিষয়গুলো বিএনপির যে কোনো মানুষ যারা দল নিয়ে এত বেশি মাথা ঘামায় না তারাও মাথা ঘামাবে। কখনো আপনাদের জন্য এরকম বাটে আসলে, সুযোগ আসলে বিএনপি আপনাদের বিরুদ্ধে অবস্থান নেবে, সেটাই তো বাস্তবতা। তো আজকের দিনে যদি বিএনপি সুযোগ পায় শেখ হাসিনাকে ঠিকই জেল খাটাবে, এটাতে কোনো ভুল নাই। কেন ভুল নাই? ওই যে মায়ের ইস্যু, জনাব তারেক রহমানের কাছে তার মায়ের যে ইস্যু, অথবা ধরেন তিনি দীর্ঘদিন দেশে আসতে পারেন নাই, তো সবকিছু মিলিয়ে আওয়ামী লীগকে যদি বিচারের সুযোগ হয়, বিশেষ করে শেখ হাসিনা, ওবায়দুল কাদের, এরকম আরো বেশ কয়েকজন, যেমন লুৎফুজ্জামান বাবর দীর্ঘ জীবন তিনি কারাবরণে পড়ে গেছিলেন, তাই না? তো এরকম আওয়ামী লীগেরও অনেক বড় বড় ক্যারেক্টার আছে যাদেরকে বিএনপি প্রত্যর্পণ চুক্তিতে আনতে পারলে 100% এরা ক্ষমতায় থাকাকালীন, বিএনপি ক্ষমতায় থাকাকালীন তারা জামিন পাবে না। নির্বাচনের পরদিন থেকে দেশের নানা জায়গায় কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের অনেকগুলো দলীয় কার্যালয় খোলা শুরু হয়েছে। 13 ফেব্রুয়ারি থেকে গত 3 দিনে কমপক্ষে 10টি জেলায় আওয়ামী লীগের দলীয় কার্যালয় খোলার ঘটনা ঘটেছে। তবে এর মধ্যে কয়েকটিতে আবার পাল্টা হামলাও হয়েছে। প্রশ্ন হলো, নির্বাচনের পরপরই এমন তৎপরতা শুরু হলো কিভাবে? এখনো কাগজে কলমে অন্তর্বর্তী সরকারের প্রশাসন বলবৎ আছে। যে প্রশাসন আওয়ামী লীগের বিরুদ্ধে জেবেল হান্ট অপারেশন চালিয়েছিল, হরে দরে আওয়ামী লীগের নেতাকর্মীদের জেলে পুরেছে, সেই প্রশাসন কেন চুপ করে আছে? তার চেয়ে বড় প্রশ্ন হলো, সামনের দিনগুলোতে বিএনপি সরকার আওয়ামী লীগকে কিভাবে সামলাবে? বিশেষ করে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইস্যুতে নতুন সরকারের দৃষ্টিভঙ্গি কি হবে? আওয়ামী লীগ ও বিএনপির কয়েকটি সূত্র বলছে, দেশে থাকা আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ে কয়েকজন নেতা বিএনপির শীর্ষ স্থানীয় নেতাদের সাথে কথা বলেছেন। সেসব আলোচনায় কোন প্রক্রিয়ায় আওয়ামী লীগের কার্যক্রম চালু করা যেতে পারে তা নিয়ে আলোচনা হয়েছে বলে দল দুটির 2জন শীর্ষ নেতা নিশ্চিত করেছেন। জানা গেছে, কমনওয়েলথ, ইউরোপীয় ইউনিয়ন সহ বেশ কয়েকটি আন্তর্জাতিক সংস্থার পক্ষ থেকেও সকল দলের রাজনৈতিক কার্যক্রম অবাধে চালাতে দেওয়ার সুপারিশ করা হয়েছে তারেক রহমানের কাছে। মার্চে বাংলাদেশে আসতে পারেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশীয় বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর। তার আগেই আওয়ামী লীগের কার্যক্রমের উপর নিষেধাজ্ঞার বিষয়ে নতুন সরকারকে সিদ্ধান্ত নিতে হবে। অন্যদিকে শেখ হাসিনা ইস্যুকে ঘিরে ভারতের সাথে কোনো ধরনের দ্বন্দ্বে জড়াতে চায় না বিএনপি, সে ইঙ্গিত তা হিন্দুকে দিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয়ের পর প্রথম সংবাদ সম্মেলনে একটি গুরুত্বপূর্ণ বিষয় ছিল আওয়ামী লীগের সমর্থকদের নিয়ে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য। গত শনিবার রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলের বলরুমে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে এক সাংবাদিক প্রশ্ন করেন, বাংলাদেশে এখনো অনেকে আওয়ামী লীগের সমর্থক, তাদের কিভাবে রিকনসিলিয়েশন বা পুনর্বাসন করা হতে পারে? জবাবে তারেক রহমান সংক্ষিপ্ত একটি উত্তর দেন। তিনি বলেন, আইনের শাসন নিশ্চিত করার মাধ্যমে। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি বলছে, উত্তরটি
দর্শক আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে সংসদ অনুষ্ঠানের বর্তমান পরিস্থিতি এবং দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে যে অনেক ঘটনাগুলো ঘটতেছে সেইগুলো নিয়ে অনেক কথা হচ্ছে, আলোচনা এবং সমালোচনা হচ্ছে গেছে। এই বিষয়গুলো দেখে এবং দেশের রাজনৈতিক প্রেক্ষাপটগুলো নিয়ে আপনাদের মন্তব্য কি, আপনাদের গুরুত্বপূর্ণ মন্তব্যটা অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। আর হ্যাঁ, এখন আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি। এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা আমাদের নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই। সর্বশেষ আপনাদের কাছে আমাদের রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।